নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার আজকে আপনাদের জন্য নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি শেয়ার করতে চলেছি আপনাদেরকে, সেটি হচ্ছে 32,000-এর যে প্রাইমারির মামলা, অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের যে নন টেন্ডের যে প্যানেল, যে 32,000 নিয়োগ হয়েছিল, তাদের যে মামলা, যে রিপ্যানেলের মামলা, এই মামলা সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো যে মামলাটি কবে নাগাদ উঠতে চলেছে ডিভিশন বেঞ্চে, এবং এছাড়াও এই মামলার ওপর কোন কোন বিষয় ডিপেন্ডেবল হয়ে রয়েছে, কোন কোন মামলা ডিপেন্ডেবল হয়ে রয়েছে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। এবং বঞ্চিতদের আশা কতটা রয়েছে, যারা সে সময় দুর্নীতির কারণে চাকরি পাননি, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানটায় চলে এসেছি, এবং এখানটায় দেখুন কেস স্ট্যাটাস, যে কেস কিন্তু করা হয়েছিল 13/9/2022 তারিখে, যার রেজিস্ট্রেশন নাম্বার বা কেস নাম্বার রয়েছে 211-87-2022 সালে এই কেসটি হয়েছিল। যে কেসটি ছিল কিন্তু মূলত 32,000-এর রিপ্যানেল মামলা, প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, যার কিন্তু মেন অ্যাডভোকেট ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়, এবং এখানে রেসপন্ডেন্ট করা হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। তো এই মামলাটি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল, এবং একাধিক শুনানি হয়েছে এই মামলায়। দেখতে পাচ্ছেন এতগুলো কিন্তু অর্ডার পাসড হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। তো সেক্ষেত্রে এই মামলাতে কিন্তু রিপ্যানেলের অর্ডার দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, এবং এই মামলাকে চ্যালেঞ্জ করে যখন ডিভিশন বেঞ্চে যায় প্রাইমারি বোর্ড এবং 32,000 প্যানেলের টিচাররা, ডিভিশন বেঞ্চও কিন্তু সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখেন, এবং শেষ পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়। সুপ্রিম কোর্ট থেকে মামলাটিকে স্পেশাল ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে, যেটি কিন্তু বর্তমানে সৌমেন সেনের বেঞ্চ থেকে এসে এখন বর্তমানে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে মামলাটি রয়েছে। তো সব থেকে বড় বিষয় যে মামলাটি কবে উঠতে চলেছে। তো এই মামলাটি জুন মাসে কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে, কেননা এই মামলায় যিনি 32,000 টিচারের হয়ে যে আইনজীবী লড়ছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু স্কুল সার্ভিস কমিশনেরও যে 25,753 যে প্যানেল বাতিল করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশ আসার পরেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিয়াকশন দিয়েছিলেন যে 5 মিনিটেই সুপ্রিম কোর্টে গেলে এই রায়ের উপর স্টে পড়ে যাবে। তো যাই হোক, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন। তো সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আবেদন জানিয়েছিলেন যে যাতে এই মামলাটাকে ভোটের ফল ঘোষণার পরে যাতে রাখা হয়, যেহেতু উনি ভোটে প্রার্থী হয়েছেন। তো সেই জন্য কিন্তু মামলাটি জুন মাসে প্রবল সম্ভাবনা রয়েছে ওঠার। তো এই মামলা প্রসঙ্গে যে বিষয়গুলি না বললেই নয়, এই মামলাটি কিন্তু বর্তমানে একটা ভাইটাল জায়গায় রয়েছে, কেননা এই মামলার সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িয়ে রয়েছে। আপনারা দেখুন 2009 সালের যে প্যানেল, সেই প্যানেলকে চ্যালেঞ্জ করে একাধিক কিন্তু রায়ের অর্ডার কপি এসছে, এবং সেখানে কিন্তু কয়েক হাজার ক্যান্ডিডেটকে 3টা ডিস্ট্রিক্টে নিয়োগের অর্ডার দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়। কিন্তু যখনই প্রাইমারি 2016-র যে রিক্রুটমেন্ট প্রসেস বা 42,000-এর যে নিয়োগ, সেই নিয়োগকে যখনই চ্যালেঞ্জ করা হচ্ছে, সেটা 5%ই হোক বা রিজার্ভেশন কেসই হোক বা কাট অফ কেসই হোক, যে মামলায় হোক না কেন, সমস্ত কিছুই কিন্তু 32,000-এর সাথে ট্যাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 32,000-এর মামলা যতদিন না মিটছে ততদিন পর্যন্ত কিন্তু প্রাইমারি 2014 টেটের ওপর যে 42,949 প্যানেলে যে দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম উঠে এসেছিলো, সেখানে কিন্তু কোনো যোগ্যরা বা যারা বঞ্চিত হয়ে রয়েছে এতদিন পর্যন্ত, তারা কিন্তু চাকরি পাচ্ছে না বা পাবে না। তো আপনারা দেখেছেন যে পূর্বের যতগুলো শুনানি হয়েছে 5%-এর ক্ষেত্রেও কিন্তু 42,949 5% প্যানেলই দেয়নি প্রাইমারি বোর্ড। তো সেক্ষেত্রেও কিন্তু 5%-এর অর্ডারটা বিচারপতি দিলেই দিতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে একাধিক শুনানি হয়েছে, প্রায় 30টা মতো কিন্তু শুনানি হয়ে গিয়েছে ওখানে।
তারপরেও কিন্তু সেখানে অর্ডার আসেনি। সেখানে কি হয়েছে যে 32,000-এর প্যানেল না মিটলে, 32,000 মামলা না মিটলে সেখানে কিন্তু হবে না। তো এই হচ্ছে বিষয়। তো 32,000 মামলার সাথে কিন্তু একদিকে যেমন রিজার্ভেশন কেস কোনটা, যে 42,949 প্যানেল যদি আপনারা দেখেন, দেখবেন ওবিসি বা এসসি এসটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কাট অফ হাই, এবং জেনারেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাট অফ অনেক লো। জেনারেলে 10 বা 11 প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু চাকরি পেয়ে গেছে, কিন্তু দেখা গেছে এসসি ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু প্রায় 18-20 চলে গেছে কাট অফ। অথচ দেখা যাচ্ছে যে কোনো একজন ওবিসি ক্যান্ডিডেট যার অলরেডি 16 রয়েছে কাট অফ, সে কিন্তু জেনারেলে ঢুকতে পারেনি। তো এরকম কিন্তু ঘটনা রিজার্ভেশনের মামলায় রয়েছে। তো সেই মামলাগুলো কিন্তু 32,000-এর যেহেতু পুরো প্যানেলটাই বাতিল করে গেছে সিঙ্গেল বেঞ্চ, সেই মামলা যতদিন না তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে শুনানি হচ্ছে ততদিন কিন্তু 5%ও কিছু হচ্ছে না, রিজার্ভেশন কেসও কিছু হচ্ছে না, এবং কাট অফ কেসও কিছু হচ্ছে না। তো এই যে এই বিষয়টা কিন্তু প্রাইমারি বোর্ডও একটা ভালো খেলার জায়গা পেয়ে গেছে। তারাও কিন্তু যে কোনো বিষয়ে যখনই কোনো মামলা করছে, বঞ্চিত ক্যান্ডিডেটরা যখনই কোনো পিটিশন দায়ের হচ্ছে এবং যখনই সেটা জাজমেন্ট হওয়ার সময় আসছে, তখনই কিন্তু তারা আদালতে বিচারপতি রাজাশেখর মান্থার কাছে আবেদন করছে যে কী করে আমরা নিয়োগ দেবো, 32,000 প্যানেল তো অলরেডি বাতিল হয়ে আছে। এই কথা কিন্তু লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার বলে দিচ্ছেন, যার ফলে কিন্তু বিচারপতিও সেই মামলাটিকে 32,000-এর সাথে ট্যাগ করিয়ে দিচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো আগামী জুন মাসে হয়তো এই মামলা শুনানি হতে পারে, যে কোনো একটা বিষয় উঠে আসবে, হয় ইস্পার নয় ইস্পার, যে হয় সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের রায় বহাল থাকবে, অথবা পুরো রায়টাই খারিজ করে দেয়, যে কোনো একটা কিছু হবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা ওএমআর দুর্নীতি মামলায় যে কয়েকটি প্রশ্ন রেখেছেন, তাতে কিন্তু পুরো প্যানেলটা কী হবে ভবিষ্যতে সেটা বলা মুশকিল। তো আগামী জুন মাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য। কেননা আপনারা জানেন 24শে জুন কিন্তু ওএমআর মামলার ফাইনাল জাজমেন্ট হয়তো হতে পারে। 30টা যে প্রশ্ন রেখেছেন বিচারপতি রাজাশেখর মান্থা, সেই প্রশ্নের কিন্তু উত্তর সেই দিন হলফনামা আকারে পেশ করতে হবে এস বাসু রায় কোম্পানিকে এবং প্রাইমারি বোর্ডকে। তাদের ভূমিকাটা কী ছিল 2014 টেট নিয়ে, কী প্রসেসে তারা সিলেকশন করেছে, মানিক ভট্টাচার্য কেন কিছু মুষ্টিমেয় ক্যান্ডিডেটের নাম পার্সোনালি মেল করেছিলেন, এ সমস্ত বিষয় কিন্তু উঠে আসবে। তো সেই ওএমআর মামলা এবং 32,000 রিপ্যানেল মামলা, এই দুটো বিষয় কিন্তু ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে রয়েছে এই 2014 প্রাইমারি টেটে, এবং যার জন্যই কিন্তু সমস্ত বঞ্চিতদের নিয়োগ আটকে রয়েছে। তো আশা করা যায় জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের মধ্যে কিন্তু হয়তো এই মামলাগুলোর সমাপ্তি ঘটবে এবং বঞ্চিতরা হয়তো আশার আলো দেখবে, তারা হয়তো স্কুলে যেতে পারবে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।